আগামী 5 বছর পরে যদি এরকম হয় যে অ্যাডাল্ট সমস্ত মানুষকে, 18 বছর যাদের বয়স হয়ে গেছে, সমস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 5,000 টাকা করে দিয়ে দাও, কিংবা হয়তো 10,000 টাকা করে দিয়ে দাও, সেটা কিন্তু মানে আমরা আশ্চর্য হব না, কারণ সেদিকেই যাচ্ছে। স্থায়ী যে কাজ, স্থায়ী কর্মজগতের অবসান হয়েছে। খুব লিমিটেড কিছু মানুষ ছাড়া স্থায়ী কর্মজগৎ আজকে আর আস্তে আস্তে আর এক্সিস্ট করবে না। এবং 2030 সালে একটা, মানে যারা এসব নিয়ে চর্চা করেন তারা ভবিষ্যৎবাণী করছেন যে 2030 সালে অন্তত বিশ্বের প্রায় 80% মানুষের হাতে নিয়মিত কোনো কাজ থাকবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের আলোচনার বিষয় দুনিয়া ওলটপালট করে দেওয়া একটি প্রযুক্তি, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই, বাংলায় যাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই নিয়ে আমরা আজকে আলোচনায় বসছি কেন? তার কারণ, আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তারা দেখলাম যে একটা আইকন ওখানে দেওয়া হয়েছে, যেটাতে সরাসরি আমরা হাতের মুঠোয় এখন এআই আমরা পেয়ে গেলাম হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এখন সবাই খুব সহজে এআই এর মধ্যে ঢুকতে পারবো। এই বিষয়টা কতটা আমাদের কাজে সুবিধা করবে, কতটা ভালো হবে, কতটা উপকার হবে, এবং কি কি অসুবিধার দিক আছে এআই এর, এবং ভবিষ্যতে এই এআই এর কি কি বিপদের আশঙ্কা আছে, এই সমস্ত বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনায় আসছেন শ্রী অনিন্দ্য ভট্টাচার্য। অনিন্দ্যবাবু প্রাবন্ধিক এবং একক মাত্রা বলে একটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং তিনি এআই এর রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি তার চর্চা করেন, তিনি তার গবেষণা করেন। তার এই ব্যাপারে তার বইও তিনি প্রকাশ করেছেন। তো নমস্কার অরিন্দবাবু, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে খুব সংক্ষেপে যে এআই বিষয়টা কি, এবং এই মেটা যে আজকে আমাদের এই এআই এর এটা ঢুকিয়ে দিল আমাদের হোয়াটসঅ্যাপে, এতে আমাদের কি কি সুবিধা হবে? এআই ব্যাপারটা যেমন আপনি বাংলা করেও বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা বাংলায় বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ কৃত্রিম ভাবে তৈরি, মানে এটা এটা ঠিক মনুষ্য নির্গত নয়, মানে মানুষের তৈরি আর কি, আর্টিফিশিয়াল। আমরা যেমন আর্টিফিশিয়াল একটা ফ্রুট হয়তো দেখাতে পারি, আর্টিফিশিয়াল আপেল, মানে মাটির তৈরি আপেল। হুম। তো সেরকমই এটা একটা আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা। কিন্তু এই বুদ্ধিমত্তাটা অত্যন্ত অত্যন্ত নিখুঁত, অত্যন্ত ফাস্ট, এবং অত্যন্ত মানে প্রিসাইজ, এবং মানুষের থেকে শতগুণে তার দক্ষতা বেশি, এবং শতগুণ গতিতে সে মানুষের থেকে বাহ। আরো বেশি দক্ষতাতে কাজগুলো করতে পারে। হুম। কিন্তু সে কি মানুষের সমতুল্য? না, সে মানুষের সমতুল্য নয়, কিন্তু সে প্রায় সমতুল্য। মানে কাজের দিক থেকে সে প্রায় সমতুল্য। সে কেন মানুষের সমতুল্য নয়? কারণ তার অনুভূতি নেই, তার কোনো কনসাসনেস নেই। এখন অনেকে বলেন ভবিষ্যতে তাদের কনসাসনেস আসতে পারে, অনুভূতি আসতে পারে, সেগুলো তর্ক সাপেক্ষ, আমি সেই তর্কে যাচ্ছি না। আপাতত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা যন্ত্রের রূপেই পাচ্ছি, যেটা মানুষের সমস্ত কাজগুলোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত গতিসম্পন্নভাবে সম্পন্ন করতে পারে। এবারে আজকে যে মেটা, আজকে আমাদের কলকাতায় আমরা যারা থাকি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপে হঠাৎ আমরা দেখলাম যে একটা বাটন ভেসে উঠেছে হোয়াটসঅ্যাপে, এবং একটা গোল মতো বাটন, সেটা টিপলে আমরা এআই এর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পারছি। মানে মেটা যে এআইটাকে ডেভেলপ করেছে। এর আগে ওপেন এআই বলে যে স্যাম অল্টম্যানের যে সংস্থা আছে, তারা একটা চ্যাট জিপিটি এনেছিল, এটা নিয়ে প্রচন্ড আলোড়ন হয়েছিল গত বছর। এবং তারপরে তারা একটা প্রিমিয়াম ভার্সন তারা বার করেছে, যেটাকে পয়সা দিয়ে কিনতে হয়। কিন্তু এখানে মেটা যে এআইটা দিয়েছে, এটা এটা ফ্রিতেই আমরা পাচ্ছি, এবং এটা খুবই প্রাইমারি লেভেলে। এ কি করতে পারে? আমি যেমন আপনার সঙ্গে চ্যাট করতে পারি, আপনাকে আমি বললাম আপনি আমাকে একটা ছবি এঁকে দিন, আপনি ভালো ছবি আঁকেন, আপনি একটা কাগজে একটা ছবি এঁকে আপনি আমাকে তার ছবি তুলে আপনি আমাকে পাঠাবেন। এখানেও যদি আমি এখানে যে মেটা এআই কে যদি বলি যে তুমি আমাকে একটা বাঘের ছবি এঁকে দাও, ও 15 সেকেন্ডের মধ্যে একটা বাঘের ছবি আমাকে এঁকে দেবে। বা একটু বাঘটা একটু, আমি যদি বলি বাঘটা জঙ্গল দিয়ে দৌড়ে যাচ্ছে, এরকম একটা ছবি দাও,
তখন ও জিফ মোডে, জিআইএফ যেটা জিফ মোডে 2-3 সেকেন্ডের মধ্যে বাঘটা জঙ্গল দিয়ে দৌড়চ্ছে এরকম একটা করে দেবে। সে এখন পর্যন্ত শুধু ইমেজ করতে পারছে, এখনো ভিডিও বা অডিও জেনারেট করতে পারছে না। হয়তো ভবিষ্যতে করবে 6 মাস 1 বছর বাদে। কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, আমি যদি আপনার কাছ থেকে কোনো তথ্য চাই হোয়াটসঅ্যাপ চ্যাটে, আমি হয়তো বললাম যে আমাকে একটু বলুন তো যে আহ, আমেরিকাতে এখন রাজনীতির কি অবস্থা, আপনি আমাকে 10-12 লাইনে একটা ছোট ব্রিফ করে লিখে। এরকম প্রশ্ন যদি আমি মেটা এআই কে করি, মেটা এও কিন্তু অনেকটা নিখুঁত ভাবে, অনেকটা কারেক্ট ইনফরমেশন গ্যাদার করে সে আমাকে একটা তথ্য বা আমাকে একটা লেখা সে প্রেজেন্ট করে দিতে পারে, যত শব্দ বলবো সেই শব্দের মধ্যে। এবং সে আমাকে সহায়তা করতে পারে। আমি হয়তো কর্মক্ষেত্র থেকে একটা লিভ নেব, 7 দিনের হয়তো একটা মেডিকেল লিভ নেব, তার জন্য যথেষ্ট কারণ আমাকে দেখাতে হবে, আমাকে বসকে একটু কনভিন্স করতে হবে, তাই জন্য আমি মেয়েটাকে বললাম তুমি ভালো করে আমাকে এরকম একটা মেডিকেল লিভ লিখে দাও। তো সে আমাকে একটা মেডিকেল লিভ এরকম লিখে দিতে পারে। দেখো, আমি যদি গল্পকার হই, আমি নিজে গল্প না লিখে তাকে বললাম এই এই আমার ক্যারেক্টার এরকম এরকম ভাবছি গল্পটা এগোবে, আমাকে তুমি গল্প লিখে দাও। আমি তাকে 4-5টা পয়েন্ট দিলাম, সে আমাকে অমুক শব্দের মধ্যে, আমি তাকে শব্দটা বলে দিলে সে সেই শব্দের মধ্যে সে আমাকে একটা গল্প লিখে দেবে, যে গল্পের শুরু আছে এবং একটা কনক্লুশন আছে। তো এরকম বিভিন্ন ধরনের কাজ সে করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সহায়ক হিসেবে। আমাদের সহায়ক হিসেবে, এই মুহূর্তে আমাদের সহায়ক হিসেবে। কিন্তু যেটা আমি পরে বলবো, আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই আমরা সহায়ক হয়ে উঠছি। হ্যাঁ, মানুষ আর্টিফিশিয়াল আমি এই ইন্টেলিজেন্সেরই বিষয়টাতে একটু সহায়ক হয়ে উঠছে। হ্যাঁ, আমি এই বিষয়টা হ্যাঁ, অত্যন্ত ইন্টারেস্টিং, এই বিষয়টাতে আমি আসছি। তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলি। আমি আজকে এটা ব্যবহার করতে গিয়ে দেখলাম যে অনেক ইনফরমেশন আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। আমি কত পার্সেন্টেজ এখানে কত চাল উৎপাদন হয়, কত ইয়ে, আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। এবং সেই সঙ্গে আগে যেটা গুগল সার্চে গিয়ে অনেক বেশি খুঁজতে হতো, এটাতে আমি দেখছি সঙ্গে সঙ্গে তারা কিন্তু একদম সঙ্গে সঙ্গে লিঙ্কটাও দিয়ে দিচ্ছে, যে এবার তুমি গুগলে এই লিঙ্কে ঢুকে গিয়ে তুমি দেখে নাও। তার ফলে আমরা খুব সহজে ইনফরমেশন গুলো আমরা হাতের কাছে আরো দ্রুত, আরো তাড়াতাড়ি, যেটা অনেক খুঁজতে হতো, সেটা আরো তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। তো এইটা আসার ফলে এই সুবিধের হয়, আমরা তথ্য যদি হাতের মুঠোয় আরো বেশি, রাস্তাঘাটে চলতে ফিরতে সবসময় যদি আমি তথ্য আমার দরকার মতো আমি পেতে পারি, তাহলে কি এই তথ্য নিয়ে যে সমস্ত বিভ্রান্তিকর বিভিন্ন রকম ঘটনা ঘটে, ফেক নিউজের নানা রকম যে জেনারেট হয়, তার কিছু প্রবণতা কমবে, না উল্টো দিক থেকে এটা বেড়ে যেতে পারে? হ্যাঁ, কমতে পারে, কমতে পারে, আবার বাড়তেও পারে। এটা তো মানুষ কিভাবে ব্যবহার করছে তার উপরে নির্ভর করছে। আপনি যেমন খুবই যথার্থ তথ্য সেখান থেকে পেতে পারেন, আবার সব সময় সে যে অনেক অবসকিউর ধরনের তথ্য সে যে আপনাকে সঠিকভাবে দেবে তা নয়। কারণ সেও একটা মেশিন, সে তো তথ্যগুলো ফেচ করছে, হুম, সে সে কিন্তু তথ্যগুলো সংগ্রহ করছে, বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলোকে সংগ্রহ করছে, অ্যাকুমুলেট করছে, তার একটা বয়ান তৈরি করছে, আপনার কাছে পেশ করছে। অতি দ্রুততার সঙ্গে সে করছে, ন্যানো সেকেন্ডের মধ্যে করছে। হুম, এবার সে যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করছে, সেখানে হয়তো দেখা গেল তথ্যের কিছু মানে হয়তো কিছু ঘাটতি আছে, কারণ সেই তথ্যগুলো তো মানুষই সেই তথ্যগুলো রেখেছে, মানুষই তো সেই তথ্যের পাহাড়গুলো তৈরি করেছে। ঠিক। ফলে সেখান থেকে আপনি যেমন অলমোস্ট অনেকটাই কাছাকাছি মানে সত্যের মতো তথ্য হয়তো পাবেন, আবার ভুল তথ্যও পেতে পারেন। তারপরে সেটাকে আপনি কিভাবে আপনি সেটাকে ব্যবহার করছেন, হ্যাঁ মানে সেটাও একটা ব্যাপার। আপনি ইচ্ছাকৃতভাবে তথ্যগুলোকে ম্যানিপুলেট করতে পারেন। এবং আপনি এইটা নিয়ে আজকে যেমন আপনার যেমন টেক্সট থেকে ভিডিও তৈরি করা যায়, আজকাল ফেক ভিডিও তৈরি করা যায়। হুম, আমি আপনার একজন বন্ধু, খুবই পরিচিত বন্ধু, যে হয়তো মানে কোনো কারণে বাইরে গেছে আপনি জানেন, এবারে আমিও সেটা জানি, আমি তার একটা ফেক ভিডিও তৈরি করে আপনার কাছে পাঠিয়ে দিলাম, যে বন্ধুটি খুবই বিপদে পড়েছে, তাকে কিছু সাহায্য করতে হবে। সে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিল, হ্যাঁ কিন্তু পুরোটাই ফেক, মানে আপনার বন্ধুও জানে না সেটা, এবং আপনি সেখানে আপনার কিন্তু ব্যাংক থেকে টাকাটা আপনি ট্রান্সফার করে দিয়ে দিলেন। তো এরকম ফেক ভিডিও তৈরি হচ্ছে, এবং এআই এটাকে এতটাই নিখুঁত এবং বিশ্বাসযোগ্য ভাবে তৈরি করতে পারে যে আপনি আপনি এই নকল নকশিটা ধরতেও পারবেন না। হুম, ফলে সমস্ত প্রযুক্তির মধ্যেই সমস্ত প্রযুক্তির মধ্যেও আহ, এর কিছু যেমন কিছু বিপদের দিক আছে, আবার ভালো দিক আছে। এখন মানুষ সেটাকে কিভাবে কাজে লাগাবে, আইনস্টাইন যে সমীকরণ তৈরি করেছিল, তিনি তো সেখান থেকে আপনার হিরোশিমা নাগাসাকি, হ্যাঁ, ধ্বংস করার জন্য তো সমীকরণটা তৈরি করেননি,
E=mc², কিন্তু সেই সমীকরণ থেকে দেখা গেল দুটো আস্ত শহরকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো। এখন ঠিক। সেটা মানুষ কিভাবে তাকে ব্যবহার করবে? হ্যাঁ, আপনি এই যে এবার আমরা যে বিষয়টাতে আমরা আসবো যে এই এআই এর প্রভাব অর্থনীতিতে কিভাবে পড়তে পারে। অর্থনীতিতে এই প্রভাব মানে একটা অত্যন্ত ব্যাপ্ত পরিসরে গভীরভাবে এর প্রভাব তৈরি হয়েছে এবং অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি দেখবেন এই বছর আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, একটা আনএমপ্লয়মেন্ট রিপোর্ট এই 2024 সালে 2-3 মাস আগে তারা প্রকাশ করেছে। হুম। সেখানে নানা রকমের তথ্য আছে। ভারতবর্ষের সম্পর্কে তারা যে তথ্য দিচ্ছে সেখানে দেখাচ্ছে 29% শিক্ষিত ভারতীয়, যারা অন্তত গ্র্যাজুয়েট বা তার ওপরে, শিক্ষিত ভারতীয়দের আনএমপ্লয়মেন্ট হচ্ছে 29%। আর তথাকথিত অশিক্ষিত, যারা হয়তো স্কুল লেভেল পেরোয়নি বা তার আগে ড্রপ আউট হয়ে গেছে, এই এই হচ্ছে তথাকথিত অশিক্ষিত বেকারদের সংখ্যা হচ্ছে মাত্র 3%। মানে অল্প এটা কেন? শিক্ষিত বা কম আমরা, শিক্ষিত যারা তারা বেশি কাজ পাচ্ছে। হ্যাঁ, তারা বেশি কাজ পাচ্ছে। অর্থাৎ এআই এসে কি করছে, যেগুলো হাই এন্ড স্কিল, মিডল এন্ড স্কিল, হাই স্কিল, এই সমস্ত স্কিলগুলোকে সে প্রতিস্থাপন করছে। মানুষের আর তার কোনো দরকার নেই, সে সমস্ত স্কিল কাজগুলো সে কিন্তু করতে সক্ষম। ফলে সেখানে মানুষের আর কোনো কাজ থাকছে না। মানে আজকে মেধা জাপানে সংক্রান্ত যে এমন, কাজগুলো সেগুলো কৃত্রিম মেধা এসে সেগুলোকে রিপ্লেস করে দিচ্ছে। হ্যাঁ, মেধা সম্পন্ন মানে একেবারে খুব উচ্চ মেধা সম্পন্ন কাজগুলো সে হয়তো করতে পারবে না। মানে হাই এন্ড একজন একজন বিজ্ঞানী যে লেভেলে কাজ করে, গবেষক যে খুব করছে বা একেবারে টপ বিজ্ঞানীরা, একজন অধ্যাপক সেই যেভাবে লেভেলে সে পড়াচ্ছে, করতে হ্যাঁ। পারবে না। হুম। হ্যাঁ, সেই সেই কাজটা সে নিতে পারবে না। কিন্তু তার তার যে পরের কাজগুলো, যে যে কাজগুলো কিছুটা রিপিটেটিভ, অল্প কিছু বুদ্ধি লাগে, কিছুটা রিপিটেটিভ কাজ, হুম। কিছুটা দক্ষতার কাজ, হুম। সেই কাজগুলো সে নিয়ে নিতে পারে। ধরুন একটা সময় হাজার হাজার প্রোগ্রামার লাগতো। হুম। হ্যাঁ, আমাদের এখানে যখন আপনার কম্পিউটার ইন্ডাস্ট্রি বিকাশ লাভ করছে, হুম। আইটি ইন্ডাস্ট্রি বিকাশ লাভ করছে, আজকে অত কোডার এবং প্রোগ্রামারদের কিন্তু কোনো দরকার পড়ছে না। কারণ আজকে প্রোগ্রাম এবং কোডগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু লিখে দিতে পারে। অর্থাৎ এইভাবে যেগুলো দক্ষতা সম্পন্ন কাজগুলোকে সে কিন্তু নিয়ে নিচ্ছে। আর যে কাজগুলো পড়ে থাকছে, যেখানে অনুভূতি লাগে, মানব স্পর্শ লাগে, হুম। ম্যানুয়াল লেবার লাগে, সেই কাজগুলো এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পক্ষে করা সম্ভব নয়। যেমন একটা এক্সাম্পল বলছি, এই মুহূর্তে মরিশাসে নারকেল কুড়োবার কাজ বা নারকেল সংগ্রহের কাজের প্রচুর ডিমান্ড আছে। মানে এদিক ওদিক গাছ থেকে না, ওখানে তো প্রচুর তো নারকেল গাছ এবং একটা রিচ আইল্যান্ড ওটা, হুম। এবং সেখানে প্রচুর নারকেল এদিক ওদিক পড়ে থাকে, গড়িয়ে সমুদ্রে চলে যায় অথবা কোনো খাল বিলে ঢুকে পড়ে, জঙ্গলে পড়ে থাকে। এই সমস্ত গুলোকে খুঁজে 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 এটা এক জায়গায় সংগ্রহ করতে হয়। তারপরে গাছে যে নারকেল গুলো আছে সেগুলোকেও পাড়তে হয়। সেই কাজের জন্য, হ্যাঁ, ভারতীয় মুদ্রায় তারা বছরে 3-4 লক্ষ টাকা করে দেয়, সঙ্গে থাকা খাওয়া। আমাদের ভারত থেকে প্রচুর এরকম কম মানে শিক্ষিত তথাকথিত যারা যারা তারা তারা ওখানে চলে যায়। কম শিক্ষিত, যারা এই ধরনের ম্যানুয়াল লেবার করতে পারে, হ্যাঁ, তারা সেখানে গেছে এবং তারা সেই কাজগুলো করছে। আপনার যেমন জাপানে, জাপানে কেয়ার গিভিং হচ্ছে হুম। একটা ভীষণ ডিম্যান্ড। হুম। হ্যাঁ, যারা বৃদ্ধ বৃদ্ধা একলা থাকে, জাপান খুবই লোনলি সমাজ, ওখানে কেউ কাউকে দেখে না। ফলে সেখানে তাদের যে কেয়ার গিভিং এর জন্য আহ, প্রচুর তাদের নার্স দরকার, বা বা প্রচুর মেল নার্সও দরকার। হুম। এই ধরনের আয়া ধরনের অনেক স্টাফ দরকার, অনেক ধরনের সেবা কর্মী দরকার। এই কাজগুলো কিন্তু এআই করতে পারবে না, কারণ এখানে একটা শুশ্রূষার একটা ব্যাপার আছে, মানব স্পর্শের একটা ব্যাপার আছে, ঠিক। আবেগের ব্যাপার আছে। তো এই কাজগুলোর জন্য খুব বেশি শিক্ষা লাগে না, এই কাজগুলো কিছু কিছু ট্রেনিং নিলেই হয়ে যায়। তো এই কাজগুলোর ডিমান্ড আছে, তো এই কাজগুলো হচ্ছে, কিন্তু উচ্চ দক্ষতা সম্পন্ন কাজগুলো এআই এর হাতে চলে যাচ্ছে। বড় বড় জব সমস্ত যেগুলো ইন্ডাস্ট্রি, সে গাড়ি শিল্প হোক বা অন্য কোনো শিল্প হোক, সেখানে তো ব্যাপকভাবে এখন এআই ব্যবহার করা হচ্ছে, যান্ত্রিক প্রযুক্তি বিভিন্ন রকম ভাবে হচ্ছে, যেখানে হ্যাঁ, প্রায় হ্যাঁ, মানুষ নেই, অনেক জায়গায় প্রায় মানুষের। না, তো নেই, সেই, নেই, হ্যাঁ, সেই নেই। জবগুলো যাওয়ার ফলে সারা বিশ্বব্যাপী কি একটা এরকম
বেকারত্বের আবার একটা বড় একটা আশঙ্কা রয়েছে। এই যারা হ্যাঁ, উচ্চ বেকারত্ব বলতে শিক্ষিত পারেন, আপনি বা বললেন। যেটা আপনি যেমন বড় বড় যেগুলো ম্যানুফ্যাকচারিং সেক্টর বলছেন, আপনি ওই ইয়েতে চলে যান, এখানে যে মারুতি সুজুকির যে কোম্পানি আছে ওখানে হুম, হুম। 1100 হিউম্যানয়েড রোবট কাজ করে। মানে শ্রমিকরা আগে যেখানে মানুষ কাজ করত, এখন সেখানে হিউম্যানয়েড রোবট, একেবারে মানুষের মতো দেখতে, হাত পা সব আছে, সে মানুষের কাজটা করছে। মানে প্রায় 5 গুণ, 10 গুণ, এমনকি 50 গুণ মানে ফাস্টার এবং হয়তো দক্ষতা। এবং ফলে এই ধরনের হিউম্যানয়েড রোবট যাদের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিপ রাখা আছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়েতে নির্দেশেই কাজ করে। ফলে সেখানে মানুষের কোনো দরকার পড়ছে না, এবং প্রায় সমস্ত জায়গাতে আপনি দেখবেন যে মানুষের সংখ্যাকে মানে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এখন আমরা গিগ অর্থনীতির যুগে ঢুকে গেছি। হ্যাঁ, যেখানে প্রচুর পরিমাণে ঠিক। গিগ ওয়ার্কার মানেই হচ্ছে অস্থায়ী ওয়ার্কার। হুম। আজকে কাজ আছে, কালকে কাজ নেই। এবং ফলে সেখানে কি দেখা যাচ্ছে যে বহু মানুষ যেমন বেকার হয়ে যাচ্ছে, আবার সে হয়তো 6 মাস পরে কোথাও একটা কাজ পাচ্ছে। আবার আবার হয়তো তাকে হয়তো কিছু একটা ব্যাপারে তার যে দক্ষতা আছে, সেই হয়তো দক্ষতার উপর তাকে একটা রিট্রেনিং নিতে হচ্ছে, তাকে নিজেকে রিস্কিলিং করতে হচ্ছে। হুম। তারপর সে হয়তো আবার একটা কাজ পাচ্ছে। অর্থাৎ স্থায়ী যে কাজ, স্থায়ী কর্মজগতের অবসান হয়েছে। খুব লিমিটেড কিছু মানুষ ছাড়া স্থায়ী কর্মজগৎ আজকে আর আস্তে আস্তে আর এক্সিস্ট করবে না। এবং 2030 সালে একটা, মানে যারা এইসব নিয়ে চর্চা করেন তারা ভবিষ্যৎবাণী করছেন যে 2030 সালে অন্তত বিশ্বের প্রায় 80% মানুষের হাতে নিয়মিত কোনো কাজ থাকবে না। সব কাজটাই এটা এটা তো এআই একটা করবে। খুব বড় আশঙ্কার বিষয়। এবং সমস্ত যারা কারখানা তারা মুনাফা বাড়ানোর জন্য একটা মানুষের বদলে যদি একটা মেশিন বা হাজার হাজার মানুষের বদলে একটা মেশিনকে ব্যবহার করে, তাদের তো মুনাফার পরিমাণ বাড়বেই। তাদের অবশ্যই বাড়ছে। হ্যাঁ, কি কিভাবে তারা সেটা বাড়াবে? এবং এই সেটা আশঙ্কা। তারা বাড়াচ্ছে, হুম, বলুন। সেটা তারা মুনাফা তাদের বাড়ছে, কারণ তাদের যেহেতু এই যে হিউম্যানয়েড রোবট বা নন হিউম্যানয়েড রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগালে এগুলো 24x7 কাজ করতে পারে। ঠিক। একজন মনুষ্য শ্রমিক তো 24x7 কাজ করতে পারবে না। হুম। আট তাকে ঘন্টা দশ মাইনেও দিতে ঘন্টা হবে না, বারো তাকে ঘন্টা মাইনে দিতে হবে না, তাকে ঘন্টা অন্য সুযোগ সুবিধা। হ্যাঁ, তারপরে তাকে মজুরি দিতে হয়। একজন একজন মানুষকে একজন মানুষকে মজুরি দিতে হয়, তাকে হয়তো মাইনে দিতে হয়, আপনি যে টার্মেই বলুন। আবার হুম। দেখা যাবে কিন্তু এদেরকে কোনো মাইনে নেই, এরা 24x7 কাজ করতে পারে। সামান্য কিছু মেনটেনেন্স খরচ আছে, সেটা খুবই সামান্য। অর্থাৎ তার যে রেট অফ প্রফিট, সেটা ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে। হুম। এবং রেট অফ প্রফিটটা বেড়ে যাওয়ার ফলে তার বিরাট প্রফিট অ্যাকুমুলেশন হচ্ছে। এবং সেই কারণেই সে মানুষকে সরিয়ে এই ধরনের যে যন্ত্র, আরো আর্টিফিশিয়াল বেশি বেশি করে বেসড, আনবে। হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, সে সমস্ত কিন্তু যন্ত্রাদি গুলোকে সে প্রয়োগ করছে। এবং এখন আপনি হয়তো জানবেন যে একটা জাপানে একটা মানে একটা হোটেল আছে, যে হোটেলটা সম্পূর্ণ হচ্ছে হিউম্যানয়েড, হ্যাঁ, রোবট দ্বারা পরিচালিত। সেখানে কোনো মানুষ নেই। সেখানে ফ্রন্ট ডেস্ক যেটা, বা যেটাকে রিসেপশন বলে, সেখানে হিউম্যানয়েড রোবট বসে আছে। মহিলা হিউম্যানয়েড রোবট, পুরুষ হিউম্যানয়েড রোবট। সেখানে মানুষ যাচ্ছে, তার যা যা রিকোয়ারমেন্ট বলছে, তার হয়তো বুকিং আছে, সে সেটা চেক করে তাকে কনফার্ম করছে, সে তার ঘরে চলে যাচ্ছে। এবং সে যখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, সেখানেও হিউম্যানয়েড, হ্যাঁ, রোবট এসে তাকে খাবার সার্ভ করছে। বা হুম। তার যে ঘর যখন কিছু ক্লিনিং করতে হচ্ছে, তার যখন বাথরুম ক্লিনিং করতে হচ্ছে, সেখানে হিউম্যানয়েড, মানে হিউম্যানয়েড কোনো রোবট এসে সেটা ক্লিনিং করছে। সে যখন পেমেন্ট করছে, পেমেন্ট করে সে যখন হোটেল থেকে বেরিয়ে যাবে, সেখানেও দেখা যাচ্ছে সে হুম। হয়তো সে হয়তো ক্যাশ ট্রান্সফার করছে তার কোনো একটা কোনো রোবটের মাধ্যমে। তো একটা এমন একটা ভয়ঙ্কর আপনি কথা বলছেন, যাতে আহ, কোটি কোটি মানুষ তাদের কোনো তারা কর্মহীন হয়ে যাবে, তাদের রোজগার থাকবে না। তো এটা তো একটা বড় অর্থনীতির উপরে একটা বড় চাপ একটা তৈরি হবে। এবং সব থেকে বড় কথা, একটা রাজনৈতিক অস্থিরতাও তৈরি হবে। তো আপনি যেহেতু অর্থনীতি এবং রাজনীতি দুটো বিষয়ের সঙ্গেই এআইকে আপনি এআই এর প্রভাব ইয়ে করেন, তো রাজনৈতিকভাবে কিভাবে এটা মোকাবিলা করবে তারা? এটার মোকাবিলা করার হ্যাঁ, উপায় কি? হ্যাঁ, এমনিতেও আপনি দেখবেন যে সব সময় যে সকলের কাজ চলে যাবে তা নয়, কারণ হিউম্যান ইন্টেলিজেন্স আপনি দেখবেন
সে যখন কোনো একটা প্রযুক্তি বানাচ্ছে, সেই প্রযুক্তির যখন বিকাশ হচ্ছে, প্রযুক্তিটারও তো একটা একটা ডেভেলপমেন্ট হয়। এবং এআই এর একটা নিজস্ব মেশিন লার্নিং আছে। মানুষ যেমন শেখে, চলতে ফিরতে শেখে, এআইও তেমনি মেশিন লার্নিং এর মধ্য দিয়ে সেও কিন্তু নিজেকে আপডেট করছে। হুম। এর সঙ্গে সঙ্গে মানুষও তাকে আরো আপডেট করছে। হুম। এখন এই আপডেট করার সময় আবার কিছু নতুন ধরনের স্কিল লাগে, যেটা মানুষের স্কিল। হুম। এখন যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন খুব ডিম্যান্ড। মানে প্রম্পট ইঞ্জিনিয়াররা বসে বসে, এখন তো আমরা চলে এসেছি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। হুম। ফলে এই যে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একে কিন্তু ফিট করতে হয়, একে নানা রকমের তথ্য দিয়ে এবং নানা রকমের কমান্ড দিয়ে, নানা রকমের টেকনিক দিয়ে তাকে তো ফিট করতে হয়, তবে তো তার ভেতরে ইনপুট গুলো জমা পড়লে তবে সে কাজ করতে পারে। এটার জন্য এখন আবার দেখা যাচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারদের ভীষণ ডিম্যান্ড। একটা 6 মাস 1 বছরের কোর্স করে সে যদি এই স্কিলটা অর্জন করে, তাহলে সে একটা টেম্পোরারি সময়ের জন্য চাকরি পেতে পারে। আপনি একদম ঠিকই বলেছেন যে যে মানুষের এক ধরনের বেকারত্ব তৈরি হচ্ছে। স্থায়ী কাজ বলে কিছু থাকবে, হ্যাঁ, স্থায়ী কাজ বলে কিছু থাকবে না। এবং বিশেষ করে যারা তথাকথিত মানে শিক্ষিত লোক বা বলবো ডিগ্রি হোল্ডার্স, তাদের বিপদটা এদের বেশি। কাজ ভীষণভাবে, হ্যাঁ, অস্থায়ী হয়ে যাবে। এদের ততটা ডিম্যান্ড থাকবে না। আবার কখনো কখনো ডিম্যান্ড তৈরি হবে। এই কারণেই আপনি দেখবেন সারা বিশ্ব জুড়ে আজকে, কারণ এরকম যদি পরিস্থিতি হয়, মানুষকে তো খেয়ে পরে বাঁচতে হবে। হ্যাঁ। মানুষের যদি কাজ না থাকে, মানুষ কি করে খেয়ে পরে বেঁচে থাকে? এখন এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য আজকে ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা আজকে কিন্তু সকলেই বলছে। অর্থাৎ ক্যাশ ট্রান্সফার। হ্যাঁ, আজকে কিছু ক্যাশ প্রায় সমস্ত মানুষকে ট্রান্সফার করে দাও, যাতে তারা মিনিমাম একটা খেয়ে পরেই বেঁচে থাকতে পারে। আমাদের দেশেও দেখবেন, আমি বলি, পার্শিয়াল ইউনিভার্সাল বেসিক ইনকাম কিন্তু চালু হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন রাজ্য সরকার, এমনকি কেন্দ্রীয় সরকারও, যে দলেরই সরকার হোক না কেন, তারা কিন্তু একটা ক্যাশ ট্রান্সফার করে। মানে মানুষের, তারা হয়তো আজকে তারা করছে, হয়তো গরিব মানুষকে হয়তো ফোকাস করে করছে, কালকে এটা ইউনিভার্সাল হয়ে যেতে পারে। এবং এটার একটা প্রস্তাব, এটা নিয়ে আমাদের দেশে অর্থনীতিবিদ কিন্তু প্রণব বর্ধন এটা নিয়ে অত্যন্ত গবেষণা করেছেন। তার কতগুলো গবেষণা আছে এ নিয়ে। এবং আমি ঠিক মনে করতে পারছি না সালটা, 2016 কি 2017 সালে আমাদের জেটলি সাহেব যখন ফিনান্স মিনিস্টার ছিলেন, অরুণ জেটলি, তিনি ওই যে তখন ওই একটা বাজেটের আগে ইকোনমিক সার্ভে একটা পেশ করতে হয় পার্লামেন্টে। সেই ইকোনমিক সার্ভেতে তিনি একটা প্যারাগ্রাফ ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা বলেছিলেন। এবং তার এটা একটা পরিকল্পনার মধ্যে ছিল, কিন্তু তিনি পরে অসুস্থ হয়ে যান এবং মারা যান। ফলে সেই ব্যাপারটা চলেনি, কিন্তু এটা নিয়ে গবেষণা চলছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দেশে এবং কি বিশ্বের অনেক দেশেই এই যে ক্যাশ ট্রান্সফার, এটা কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এবং এটার কিন্তু পরিধি এবং পরিসরও পরিসর বাড়ছে। বাড়ছে। এবং আগামী 5 বছর পরে যদি এরকম হয় যে অ্যাডাল্ট সমস্ত মানুষকে, 18 বছর যাদের বয়স হয়ে গেছে, সমস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 5,000 টাকা করে দিয়ে দাও, কিংবা হয়তো 10,000 টাকা করে দিয়ে দাও, সেটা কিন্তু মানে আমরা আশ্চর্য হব না, কারণ সেদিকেই যাচ্ছে। কারণ একটা প্রণব বর্ধন একটা হিসেব করে তার গবেষণায় দেখিয়েছিলেন, আমাদের সমস্ত রাজ্যগুলি এবং কেন্দ্রীয় সরকারের আমাদের সোশ্যাল সেক্টরে যে ব্যয় করা হয়, এটা ছিল জিডিপির 18%। উনি এই গবেষণাটা 15-16 সালে করেছিলেন। হুম। কিন্তু এগুলোকে যদি আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিই, হুম। সমস্ত সোশ্যাল সেক্টর প্রজেক্ট আমি যদি বন্ধ করে দিই, হুম। এতে করে অনেকটা অনেকটা ব্যুরোক্রেটিক কষ্ট কমে যাবে, হুম। এর মধ্যে টাকা দেওয়াও কমে যাবে। কিন্তু আমি যদি শুধু ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করি, হুম। আমার তাহলে সেইটা কিন্তু জিডিপির 12%-এ নেমে আসে। অর্থাৎ এতে গভর্নমেন্টের পক্ষে সেটা হচ্ছে লাভদায়ক। এরকম একটা প্রণবর্ধন হিসেব করে দেখিয়েছে। কিন্তু আপনি যে আশঙ্কার কথা বললেন, একদিকে শিক্ষিত প্রচুর জবলেস, তার মধ্যে তাদের একটা ছোট যদি একটা বেসিক ইনকাম যদি সরকার দেয়ও, তাহলে সেটা কি সমাজের যে রোষ, সমাজের যে যে তাদের যে ক্রোধ, সেটা কি প্রোটেক্ট করা যাবে? না, সেটা প্রোটেক্ট করার না, জন্যই এটা সেটা একটা, হয়তো, হুম, এটা একটা হ্যাঁ, প্রেসার সেটা কুকারের প্রোটেক্ট, সেফটি ভালভের মতো, যে আমি কিছু তোমায় দিচ্ছি যাতে তুমি এর প্রতিবাদ করো না, তুমি বিদ্রোহ করো না, বা তুমি এটাতে আমাদের বিরুদ্ধে কোনো রকম ইয়ে করো না, আন্দোলন করো না।
হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু মানে কিন্তু তারপরেও যেটা থাকে, আজকে তো আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স এর কথা বলি, ফলে আপনার একটা ওয়েলফেয়ার স্টেট তো, সে তার তো নাগরিকদের স্বাচ্ছন্দ্য দেখবে, নাগরিকদের আয় দেখবে, হ্যাঁ, নাগরিকদের দারিদ্র্য কমলো কিনা দেখবে, নাগরিকদের স্বাচ্ছন্দ্য দেখবে। ফলে সেই অর্থে তাকে যদি বেসিক ইনকাম দেয়, সেই হয়তো বেসিক ইনকামে তার হয়তো ততটা স্বাচ্ছন্দ্য হবে না, মিনিমাম তার একটা হবে। কারণ এটাকে বলাই হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। বেসিক ইনকাম, একদম এটাকে বেসিক। মার্টিন লুথার কিং এটাকে মার্টিন লুথার কিং আবার 1967 সালে বলেছিলেন সিটিজেন্স ডিভিডেন্ড। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, যে ইন্টারেস্টিং, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এটা পাওয়ার হক আছে মানুষের, এটা মানুষের ডিভিডেন্ড, এটা পাওয়ার হক আছে। অর্থাৎ যদি একটা বেসিক ইনকাম যদি তাকে দেওয়া হয়, তারপরেও তার থাকতে পারে, তার হয়তো অতটা স্বাচ্ছন্দ্য নাও আসতে পারে, কিন্তু একেবারে তো কাজগুলো ফুরিয়ে যাচ্ছে না, কাজ তো তৈরি হচ্ছে, হ্যাঁ, কিছু নতুন নতুন বিকল্প পেশার কর্মক্ষেত্র কথা তৈরি আপনিও হচ্ছে। বললেন, আরো হয়তো নতুন নতুন অনেক পেশা তৈরি হবে, যারা কিছু আপনি হ্যাঁ, নতুন উদাহরণ নতুন দিন। পেশা তৈরি হবে, কিন্তু একটা চরিত্রগত মিল যেটা হচ্ছে, এগুলো কোনোগুলোই স্থায়ী পেশা নয়। স্থায়ী পেশা। আগে ধরুন আমাদের বাপ কাকাদের আমলে বা আমাদেরও আমলে, হুম। আমি সরকারি ক্ষেত্র বাদ দিলাম, একটা বড় প্রাইভেট কোম্পানিতে ঢুকলেও হুম। সে কিন্তু ওখানে সারা জীবন কাজ করে রিটায়ারমেন্ট পেয়ে, ঠিক। হ্যাঁ, ঠিক। পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট পেয়ে বেরোতো। বেরোতে। অনেক বড় বড় প্রাইভেট কোম্পানি, বা আপনি যেখানে কাজ করতেন আমি সেখানেও। যেখানে কাজ করেছি, আজকে হ্যাঁ। কিন্তু, ঠিকই। হ্যাঁ, আজকে কিন্তু আজকে কিন্তু সেই আজকে কিন্তু সেই সময়টা আর নেই। অর্থাৎ আমি আজকে একটা চাকরিতে ঢুকলে, আমি 2 বছর পর আমার সেই চাকরি থাকবে কিনা, আমার সেই কাজ থাকবে কিনা, এটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ কাজের যে স্থায়ী চরিত্র, হুম। এটা আজকে হারিয়ে গেছে, এবং এটা এই প্রযুক্তির কারণেই হারিয়ে এবং গেছে। সেটা আগামী কারণ দিনে আরো এত বাড়বে ফাস্ট, দেখবেন। আরো বাড়বে, এবং এত ফাস্ট প্রযুক্তির ডেভেলপমেন্ট হচ্ছে যে এটার সঙ্গে কেউ, হ্যাঁ, কেউ তো মানে খেই রাখতে পারছে না। যে কারণে অনেক জায়গায় কর্পোরেট সেক্টররা বলছে যে যারা পাশ করে বেরোচ্ছে, আজকে দেখবেন আইআইটি ছেলেরাও ভালো প্লেসমেন্ট পাচ্ছে। ঠিক। কারণ বলছে যারা পাশ করে বেরোচ্ছে, তারা যে সিলেবাসটা পড়ে আসছে, সেই সিলেবাসটা, ওটা 4 বছরের পুরনো, কারণ একটা সিলেবাস চেঞ্জ করতেও সময় লাগে। হুম। আজকে আমরা যে প্রযুক্তিতে কাজ করছি, আর একটা ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করছে বা হায়ার এডুকেশন থেকে পাশ করছে, সে যেটা পড়ে আসছে সেটা আউটডেটেড হয়ে গেছে। অর্থাৎ এত দ্রুত, সেই জন্য তারা বলছে যে সমস্ত কলেজ ব্যবস্থা তুলে দাও, এই ধরনের শিক্ষা ব্যবস্থার দরকার নেই। এই তার ধরনের মানে শিক্ষা আপনি ব্যবস্থা যেটা হচ্ছে পুরনো বলছেন মডেলের যে শিক্ষা এই ব্যবস্থা। এআই এসে বা এই প্রযুক্তির ফলে হ্যাঁ, পুরো সমাজের যে দীর্ঘদিন ধরে যে একটা সমাজের যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা পুরো একদম ওলটপালট করে দিয়েছে, বা আগামী দিনে ওলট আরো পালট দেবে। করে দিয়েছি। আমি দর্শকদের ইয়ের আরো জন্য দেবে, একটু জানিয়ে দিই আরো দেবে। যে এই ব্যাপারে অনিন্দ্যবাবু দুটো বই লিখেছেন। অনিন্দ্যবাবু, যদি একটু আপনার বই দুটো একটু যদি দর্শকদের দেখান এই বিষয়ে তিনি আপনাদের। এটা আমার আহ, এটা আমার 20 সালে প্রকাশিত হয়েছিল, আশায় বাঁচে চাষা, হ্যাঁ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও একুশ হ্যাঁ। শতকের রাজনৈতিক ঠিক। অর্থনীতি। অর্থনীতি। হ্যাঁ। এটি এই একটি বই আছে, এবং এই বইটা খুব ভালো। বইটা অনেকেই পড়েছেন। এখন বোধহয় আপনার বইটা বোধহয় বাজারে পাওয়াও যাচ্ছে না, বোধহয় সংস্করণ শেষ হয়ে গেছে। ওই হচ্ছে বইঘর.in এ 2-4টে কপি আছে, হ্যাঁ। ওদেরকে অনলাইন অর্ডার দিলে তারা বাড়িতে আপনার, পৌঁছে হ্যাঁ। দেবে। কিন্তু আমি আমি যেটা বলতে চাইছিলাম, আর একটা বই আরেকটা হচ্ছে বই, হ্যাঁ, আহ, হ্যাঁ, ওলট পালট ওলট দুনিয়া, পালট দুনিয়া, এই কৃত্রিম কথাটাই আমি বুদ্ধিমত্তা বলতে ও চতুর্থ চাইছিলাম। শিল্প দুনিয়া। যে দুনিয়া ওলট পালট হয়ে হয়ে গেছে, এতদিন ধরে দীর্ঘদিন যে সমাজ ব্যবস্থাটা চলে এসেছে, সেটা আগামী দিনে কিছু কয়েক বছরের মধ্যে কি দাঁড়াবে, বা এখনই হতে শুরু করেছে। যে আমরা জানি না, আমরা এখনই শুরু পড়াশুনো, করেছে। এমনকি শিক্ষা ব্যবস্থা, সিলেবাসটা পুরনো হয়ে যাচ্ছে। পড়াশোনার ব্যবস্থাটা আদৌ কাজে লাগবে কিনা মানুষের, সে যখন পাশ করে সেই সিলেবাসে বেরোবে, পুরো ব্যবস্থাটাই একটা সংশয়ের, তার মধ্যে একটা প্রশ্নচিহ্ন হয়ে গেছে। তো অনিন্দ্যবাবু, আপনি এটাকে শেষ আমার প্রশ্ন, যে আপনি এটাকে কিভাবে, এর ভালো দিকটা তো দেখলাম, বললেন, খারাপ দিকটাও আপনি বললেন, সব মিলে একটা কল্পবিজ্ঞানের তো জগৎ তৈরি হতে চলেছে আগামী দিনে। আপনি এটাকে যদি একটু সাম আপ করে বলেন যে আগামী দিনটা তাহলে কিরকম হতে চলেছে মানুষের পক্ষে, তার মানসিক আগামী দিন সুখ, হ্যাঁ, বলুন। আগামী দিন কি হতে চলেছে সেটা তো ফোরকাস্ট করা মুশকিল, কারণ আমরা দেখেছি আমাদের যে সমাজ ব্যবস্থা মানুষের, সেই সমাজ ব্যবস্থার মধ্যে, সভ্যতার মধ্যে ভালো মন্দ, যুদ্ধ বিগ্রহ, শান্তি, সবকিছু নিয়েই মানুষ তো বিরাজ করে। আসলে আসলে মানুষ কিভাবে দেখছেন, মানুষ কিভাবে সংগঠিত ভাবে মানুষ কি করতে পারেন,
এগুলোর উপরই সমস্ত কিছু নির্ভর করছে। এখন ধরুন এটাকে আপনি পজিটিভ অর্থেও দেখতে পারেন। ধরুন আজকে আজকে যে লোকের যে কাজ থাকছে না, বা আমি বলবো স্থায়ী চরিত্রের কাজ থাকছে না, এবং যে শিক্ষিত লোকেদের মধ্যে বেকারত্ব বাড়ছে, ভবিষ্যতে দেখা যাবে যারা হয়তো সে অর্থে শিক্ষিত নয় তাদের মধ্যেও বেকারত্ব বাড়বে। অনেক জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো সেই কাজগুলো নিয়ে নিতে সক্ষম হবে। অর্থাৎ যন্ত্রই যদি জগতের ভার নিতে পারে, তাহলে তো মানুষের তো মানে সুখে, হ্যাঁ সুখে স্বাচ্ছন্দ্যে হাত পা মেলে, হ্যাঁ মানে সুখে শান্তিতে বাস করার কথা। তাই তো। কারণ হ্যাঁ, হুম, কারণ যন্ত্র তো সবকিছু, হ্যাঁ মানে সমাজের তো সারপ্লাসটা তৈরি করে দিচ্ছে। এবার ইউনিভার্সাল আজকে বেসিক ইনকাম যদি 5,000 হয়, কালকে 10,000 হয়, বা আপনি যেটা পরশুদিন যদি কুড়ি সিটিজেন্স হাজার হয় ডিভিডেন্ড বললেন, পার হেড। আপনি যেটা হ্যাঁ, সিটিজেন্স ডিভিডেন্ড, হ্যাঁ সবাই বা যদি যেটা তার সিটিজেন্স ডিভিডেন্ড, হুম, সেখানে যদি মানুষের যদি কাজ না থাকে, আপনি এটাকে মজুরি দাসত্ব থেকে মুক্তি এইভাবেও ভাবতে পারেন। এটা ভালো। মার্কস সাহেব যিনি একজন আহ, মানে যিনি শ্রমিক আন্দোলন নিয়ে চিন্তা করেছেন, শ্রমিক বিপ্লবের সংখ্যা মানে স্বপ্ন দেখেছেন, তিনি তো মজুরি দাসত্ব থেকে মুক্তির কথা বলতেন। এক সময় ইউকেতে শিল্প বিপ্লবের পরে যখন কারখানাগুলো গড়ে উঠছে, তখন তো সেই কারখানাতে কাজ করার জন্য লোক পাওয়া যেত না। হুম, গ্রাম থেকে জোর করে লোকদেরকে ধরে আনা, ভ্যাগ্রেন্সি অ্যাক্ট তৈরি হলো, যে যে হচ্ছে রাস্তা রাস্তায় ভবঘুরে হয়ে পাগল সেজে ঘুরে বেড়াতে পারবে না, তোমাকে কারখানায় ঢুকতে হবে, এগুলো বেআইনি। সমস্ত লোককে ঢুকে তখন কারখানায় ঢোকাতো। অর্থাৎ এবং তখন অসহনীয় কাজের পরিবেশ, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হতো। এবং হ্যাঁ সেই কাজগুলো তখন তারা করতে চাইতো না, কিন্তু তার বিনিময়ে তারা একটা পেতো, মজুরি পেতো। অসহ্য একটা জীবন ছিল। তো এটা তো মানুষকে তো মজুরি দাসত্বে বাধ্য করা হয়েছে। তারপরে মাঝখানে বড় বড় শ্রমিক আন্দোলন হয়েছে, 8 ঘন্টা কাজের দাবি একটা মান্যতা পেয়েছে, তারপরে নানা রকমের যে অধিকার এগুলো মান্যতা পেয়েছে। কিন্তু আজকে আবার দেখুন, আজকে যারা আইটি সেক্টরে কাজ করছে, কর্পোরেট জগতে কাজ করছে, ওখানে কাজের কোনো ঠিক ঠিকানা নেই। তারা হয়তো মাইনে পাচ্ছে ভালো, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা, কোনো আইনিও এমনকি মানা হয় না, বাড়িতে কোনো বসেও কাজ কোনো করতে রকম হচ্ছে। আইন আইন কানুন মানাই হয় না। না, হুম, এমনকি ভ্যাকেশনে গেলেও তাকে কাজ করতে তাকে হচ্ছে, কাজ মানে করতে একটা হয়। ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ। আজকে যেহেতু আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, ফলে হুম, হ্যাঁ কি করছে সে তো হচ্ছে, হ্যাঁ মানে যে কোনো জায়গা থেকে সে কাজ করতে পারে। তো তো এরকম একটা হলে সে তো মজুরি দাসত্ব থেকে সে তো মুক্তি পাবে। আজকে মুক্তি লোকে পাবে। ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সে তো আত্মহত্যা করছে। কত ছেলে মেয়ে আত্মহত্যা করছে, পাগল হয়ে যাচ্ছে, কাজ ছেড়ে দিচ্ছে। তো আজকে তো কাজ থেকে মানুষ চাইছে, মুক্তি চাইছে। আজ থেকে 2 বছর আগে আপনার হয়তো মনে আছে, একটা 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 প্রায় মতো মুভমেন্টের মতো হয়েছিল হুম, আমেরিকাতে। হুম, হ্যাঁ যে হচ্ছে লোকে হচ্ছে মানে কাজ ছেড়ে দিচ্ছে, হ্যাঁ দলে দলে লোকে কাজ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ মানে ডেকে 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 লোকে হ্যাঁ, করতে পারছে না, মালিকরা তাকে মানে শ্রমিকদের জোগাড় করতে পারছে না। হ্যাঁ। তো এরকম পরিস্থিতি হতে পারে। অত্যন্ত একটি সুন্দর আলোচনা হলো। আমরা আশার দিকগুলো যেরকম ভাবে অনিন্দ্যবাবু বললেন, যেরকম হতাশ হওয়ার মতো কিছু নয়, হয়তো একটা ভালো দিক আসবে, যেখানে মানুষ মজুরি দাসত্ব থেকে মুক্ত পাবে। তো আমরা আশা করব আগামী দিনে নিশ্চয়ই একটা এরকম ভালো সমাজ গড়ে উঠবে, যেখানে মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারবে এবং তাদের কোনো অভাব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে তাদের উপকারী করবে, এরকম একটা আশা রেখে আমরা আজকের এই আলোচনাটাকে শেষ করছি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং তার রাজনৈতিক অর্থনীতি সমস্ত দিকগুলো ধরে যে আপনারা শুনলেন, এ ব্যাপারে আপনাদের যা মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা এ ধরনের অনুষ্ঠান আবারও আপনাদের সামনে নিয়ে আসব। অনিন্দ্যবাবুকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাইকে নমস্কার। অনিন্দ্যবাবু নমস্কার।